যে আপনার উপরে কারা আঘাত করছে, কারা মারছে, আমাকে যেভাবে টার্গেট করে বাঁশ দিয়ে লাঠি দিয়ে মানে যেভাবে আক্রমণ করেছে এটা পরিষ্কার ছিল যে তাদের একটা সেদিন একটা কিলিং মিশন ছিল এবং সেই হামলাটা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। সেখানে সার্জিস আলম বলছেন যে মৃত্যু ছাড়া নাকি কোনো সেফ এক্সিট নাই। না, একদমই না। ওনারা খুব সহজেই একটা এমিরেটস এর ফ্লাইট ধরে বিজনেস ক্লাসে করে চলে যেতে পারবেন। আচ্ছা, উপদেষ্টাদের অনেকের পিএস এপিএস এর দুর্নীতি নিয়ে ফিরিস্তি ফিরিস্তি রিপোর্ট ছাপা হয়েছে এবং তার উত্তরে কেউ কেউ বলেছেন তারা মানে পিএস এপিএস সরিয়ে দিয়েছেন, কেউ কেউ আবার বলেছেন আমরা শক্ত করে বকে দিয়ে না। তাহলে তো শেখ হাসিনার সময় 400 কোটি টাকা পিয়ন বানিয়েছে, তো সেটার সাথে এই আমলের পার্থক্যটা হলো কোথায়? আমরা তো কোনো পার্থক্য খুঁজে পাই না। যে আপনার উপরে কারা আঘাত করছে, কারা মারছে, ভিডিওতে এই ছবিটা কিন্তু স্পষ্ট। সেখানে আপনারা কিন্তু মামলার উদ্যোগ নিয়েছেন জাতীয় পার্টির এগেনস্টে, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে, এবং জাতীয় পার্টির এগেনস্টে মামলা করার ক্ষেত্রে বা জাতীয় পার্টির অফিস গিয়ে আপনারা ভাঙতে গেছেন, যেটা আমরা নুরুল হক নূরের আগে কখনো দেখি নাই, বা অভিমুখে আপনি যাত্রা করতে গেছেন। এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত হবে। আপনি যদি মনে করেন সেই এক্সিকিউটিভ সিদ্ধান্ত এক্সিকিউটিভ কর্তৃপক্ষের করতে হবে, আপনারা তাদের দিকে যাবেন। আপনারা জাতীয় পার্টির দিকে গেলেন কেন? মানে এবং জাতীয় পার্টিকে মানে মানে এইটা 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 কি এই কাহিনীটা কি খুব সরল নাকি? নুরুল হক নূর, আপনি জানেন যে আপনাকে আমি অনেকদিন চিনি, আমি কিন্তু আমার এই প্রশ্নটা করতেই দিছে, আপনি কি কারণে যে সেট আপ হইলেন যে এটাই আমি বলতেছি খালেদ ভাই। এইখানে প্রথমত মিডিয়ায় হয়তো বিষয়টা সঠিকভাবে তুলে ধরতে পারে না। দেখেন, আমরা ওই দিন প্রথম একটা মিছিল করে আমাদের মিছিল সমাপ্ত করেছি। তারপরে যখন জাতীয় পার্টির মহাসচিব এবং চেয়ারম্যান তারা যখন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা এলিগেশন দিলেন যে তারা জাতীয় পার্টির কার্যালয় দখল করতে আসছে, প্রস্তুতি নিয়েছে। আসলে আমাদের প্রথম মিছিল তো পিসফুলি শেষ করেছে, আমাদের এই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। তাহলে তো এই গণ অভ্যুত্থানের 1 বছর পরে কেন আমরা দখল করতে যাবো? এটা তো শুরুর দিকেও করতে পারতাম যদি আমাদের ওই ধরনের ইন্টেনশন থাকতো। মশাল মিছিল শেষ করে সংবাদ সম্মেলন করার জন্য আমাদের কার্যালয়ের সামনে ডায়াসের সামনে আমরা অবস্থান নিচ্ছিলাম, সাংবাদিকরা তো সেখানে ছিল। সেইখানে আমাদের কিছু ছেলেরা আমাদের এই মিছিলের শেষ মাথা নাইটিঙ্গেল মোড়ে ওখানে ছিল। ওই দিক থেকে আসতে আসতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তর্কে জড়ায়। সেইখানে তাদের উপরে অ্যাকশন করতে করতে তারা আমাদের কার্যালয়ে আসে এবং আমাকে যেভাবে টার্গেট করে বাঁশ দিয়ে লাঠি দিয়ে মানে যেভাবে আক্রমণ করেছে এটা পরিষ্কার ছিল যে তাদের একটা সেদিন একটা কিলিং মিশন ছিল এবং সেই হামলাটা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল ডিএমপির কোনো নির্দেশনা ছিল না, আর্মির পক্ষ থেকে বলা হয়েছে। আমরা অবাক হয়েছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এই জাতীয় পার্টিকে যারা পৃষ্ঠপোষকতা করছে, আর্মির মধ্যে একটা অংশ যারা আওয়ামী লীগকে কামব্যাক করাতে চায়, তারাই এই ঘটনাটি ঘটিয়েছে। আমি মামলা করি নাই, এখানে আমাদের একজন ছাত্র নেতা জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করেছে। আমি আইনজীবী, মানবাধিকার সংগঠনের অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যেহেতু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে, আগে দেখেন সেই কমিশনটা কি রিপোর্ট দেয়, তারপরে আপনি মামলা করেন। তো আমি ইতিমধ্যেই আইনজীবী সহ মানবাধিকার সংগঠনের কর্মীদের সাথে কথা বলেছি যে প্রয়োজনে প্রতিষ্ঠান হিসেবে যদি আর্মির বিরুদ্ধে মামলা করে লাগে, কারণ এটা তো হোল আর্মি ইনভলভ না, আর্মির কমান্ডিং অফিসার যারা সেদিন ছিল তারা ইনভলভ, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগেও যাওয়া লাগে আমরা সেটা হেগে যাব। যেমন গুম খুনের বিচারের দাবিতে আমরা যেমন আয়নাগরের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এই ঘটনায় যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে আমরা সোচ্চার আছি এবং থাকবো। জাতীয় পার্টির সাথে ওই দিন আমাদের কোনো সংঘর্ষ হয় না, এটুকু আমি আপনাকে বলে রাখি, এবং কোনো ক্ল্যাশও হয় নাই দুই পক্ষের ওইভাবে। সেখানে একটা মিথ্যা এবং একটা অস্পষ্ট বার্তা মিডিয়ার মাধ্যমে এইখানে ওই আর্মির মধ্যে ওই অংশটা যেই যারা আগে মিডিয়া কন্ট্রোল করতো, ডিজিএফ এর যে সমস্ত সেল টেল গুম খুন করেছে, তারাই ওই দিনের এই নিউজটাকে হাইড করার চেষ্টা করেছে এবং সরকারের এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন ঠেকানোর জন্য তারা বিভিন্ন উপদেষ্টারকে ব্যবহার করার চেষ্টা করছে। সুতরাং এইটা আরো পরিষ্কার হবে তদন্ত কমিটির রিপোর্টের পরে। তদন্ত কমিটির রিপোর্টের পরে তাহলে আপনি এই বিষয়টাতেও আপনি একটু একটু মন্তব্য করেন যে জনাব সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার, জামিন, তার বাসায় উপদেষ্টাদের বৈঠক একটি ক্লিন ইমেজের আওয়ামী লীগ গঠন করার বা একটি মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগ গঠন করার কোনো প্রক্রিয়া হিসেবে এটা আপনি কি দেখেন কিনা, যেটিকে ব্যারিস্টার রুমিন ফারহানা একটি প্রক্রিয়া হিসেবে দেখছেন বলছেন? না, অবশ্যই। যেখানে আপনার এই মিটিংটাকে ধরেন সরকারের আইনের ভাষায়ও যেহেতু আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে, আমরা একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে পরাজিত করেছি, যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, সেই দলের এই গণহত্যা অভিযুক্ত, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন নেতা
এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন, বিদেশিদের মধ্যস্থতায় তাকে জামিন দেওয়া হয়েছিল, আবার তার বাসায় আপনার এই রাষ্ট্রদূতদের মিটিং, এবং সেটা সরকার উপদেষ্টারা বলছে এটা স্বাভাবিক করতেই পারে। তার মানে তো এটা অবশ্যই সরকার উপদেষ্টাদের এখানে একটা ইনভলভমেন্ট আছে, এবং আমাদের এটা দুর্ভাগ্য যে আসলে এই জন্যই আমি শুরুর দিকে বলেছিলাম যে এটা একটা অত্যন্ত দুর্বল চিত্তের লোকদের একটা উপদেষ্টা পরিষদ, এবং এটা এই দায় আবার নাহিদদেরকেও নিতে হবে। নাহিদরা যেমন উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলছেন, তারা যারা এই উপদেষ্টা পরিষদ গঠনের সাথে জড়িত ছিলেন তাদেরকে এই দায়টা নিতে হবে যে তারা গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করে এরকম নিজেদের ভাই বন্ধু আড্ডা সার্কেলের, চা কফির সার্কেলের একটা সিন্ডিকেটকে নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে, এবং মাসুদ করিম, ওই মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামালের ভাষায় যে যারা বিপ্লবেরও 12টা বাজাইছে, এটা আসলে পরিষ্কার এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা রক্ত দিয়েছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, নিজেদের জীবন বিপন্ন করেছি, কিন্তু এই ধরনের একটা দুর্বল, একটা অকার্যকর এবং অযোগ্য উপদেষ্টা পরিষদ আমরা পেয়েছি। আপনি এর মধ্যে থেকে আমি একটু ব্যারিস্টার ফারহানার কাছে যেতে চাই, জনাব নুরুল হক নূরের কথা, যে আপনি কি মনে করেন যে এর কারণ হিসাবে পলিটিক্যাল পার্টিগুলিরও অনেক দায় রয়েছে? যেমন আপনি জনাব মাহফুজ আলমের কথা বলছিলেন, আমি জনাব মাহফুজ আলমকে একটু উদ্ধৃত করি ব্যারিস্টার ফারহানা, যে জনাব মাহফুজ আলম বলতেছিলেন যে প্রথম দিকে সব পলিটিক্যাল পার্টি আসলে উপদেষ্টা পরিষদকে সাহায্য করছিলেন, তারা ধন্যবাদ দিচ্ছিলেন, তারা সব রকম সহায়তা দিতেও প্রস্তুত ছিলেন, কিন্তু যেই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ, উনি বলেছেন যে মানে পার্সেন্টেজটা ওরকমভাবে বলেন নাই, বেশিরভাগ আমলা, স্ট্র্যাটেজিক যারা শাসন প্রশাসক আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হলো, তারপরে কিছু নিয়োগ দিল হচ্ছে জামায়াত, তারপর থেকেই তারা নির্বাচন চাইতে শুরু করলেন এবং অসহযোগিতা করতে শুরু করলেন তাদের লোকগুলিকে সেট করার পর। জনাব মাহফুজ আলমের সব কথার সাথে একমত পোষণ না করলেও আমি এই বিষয়টার সাথে কিছুটা একমত যে প্রশাসনের বেশিরভাগ জায়গায় বিএনপির লোকে আসলে বসে আছে, এবং বিএনপি আসলে বাংলাদেশের যা কিছু হইতেছে বা হইতেছে না এইটার ক্ষেত্রে আসলে নেতৃত্ব দিচ্ছে। বিএনপি বলে দিছে যে আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো একটা জেলা শহরের কোনো একটা মানুষের ইন্টারেস্ট প্রোটেক্ট করার দরকার নাই। একটু যদি মন্তব্য করতেন। খালেদ ভাই, একদমই ভুল, একদমই ভুল। দেখুন, একটা সরকার যদি বিএনপির উপর নির্ভর করে সফল বা ব্যর্থ হয়, তাহলে আপনি ধরে নেন ওটা একটা অষ্টডিম্ব মার্কা সরকার, এবং ওই সরকারের কান ধরে এখনই চলে যাওয়া উচিত। কারণ যেই সরকার নিজেরা সরকারে থাকবে কিন্তু তাদের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে তৃতীয় কোনো পক্ষের উপর, তাহলে ওই সরকারের উচিত ওই তৃতীয় পক্ষকে পায়ে ধরে এনে ক্ষমতা বুঝিয়ে তাই দিয়ে করবে তো, বা দায়িত্ব তাই করবে তো, বুঝিয়ে নিজেরা তাই চলে করবে যাওয়া। তো। এই সরকার তো বিএনপিকে তৃতীয় পক্ষ ভাবে না, বিএনপিকে। খালেদ ভাই, তাহলে আর এত জল ঘোলার দরকার তো নাই, তাহলে নাই তো তো। আরো আগেই করে ফেলতে পারতো। এক। জি। দুই হলো, দেখুন, ধরুন আমি একটা উদাহরণ দিই, গত 14 মাসে 400-র কাছাকাছি মাজার ভাঙ্গা হয়েছে, একটাতেও আমি দায়িত্ব নিয়ে বলতেছি সরকার কোনো শক্ত পদক্ষেপ নেয়নি নিন্দা জানানো ছাড়া। তো এটা কি বিএনপির দোষ? গত 14 মাস মরাল পুলিশিং হয়েছে মেয়েদের উপরে, একটা আওয়াজ এই সরকার করে না, এটা কি বিএনপির দোষ? আপনি দেখেন, আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী আমি ভুলে গেছি, সেটা উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করেছিল, সেটাও গিয়ে লালবাগ কেল্লায়, সেটাও গিয়ে লালবাগের মসজিদ কমিটি এবং অন্যান্য যারা আছেন তৌহিদি জনতা, তারা বলেছেন নাচা গানা হবে না। সরকার তাদেরকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে এটা নাচা গানা নয়, এখানে আমরা উচ্চাঙ্গ সঙ্গীত করব। আপনি জানেন অনেকগুলো মঞ্চ নাটক বন্ধ হয়ে যায়, আপনি কি এগুলোকে বলবেন বিএনপির কারণে? আমি বলবো বিএনপির কারণে কেন? বেঁচে ফারানা আমার যুক্তিটা আমি দেই, বেঁচে ফারানা আমার যুক্তিটা আমি দেই, আমার যুক্তিটা আমি দেই, আমি কেন বিএনপির দোষ বলবো? একটা জায়গা অনিরাপদ হয়ে উঠতেছে, এগুলা কি আপনি বিএনপির দোষ আমি দিবেন? বলি কেন, বলেন আপনি। আমি বলি বিএনপির দোষ কেন আমি দিব। আপনি মাজার ভাঙা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, উচ্চাঙ্গ সঙ্গীত বন্ধ হওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন মব কালচার হওয়ার ক্ষেত্রে আমি বিএনপির দোষ এই কারণে বলবো, বিএনপি বাংলাদেশের নারীদের উপর মরাল পুলিশিং, হ্যাঁ, নারীদের বিরুদ্ধে মরাল পুলিশিং এর ক্ষেত্রে বিএনপির দায়টা আমি কোথায় দেখি? আমি দেখি যে বিএনপি